নদী ঘেরা এক সুন্দর গ্রাম হলো বাকিপুর। সেখানে বাস করত অতীন ও তার একমাত্র মেয়ে মোহিনী। সে যেমন রূপবতী তেমন গুণবতী। অতীন মাঠে কাজ করত আর মোহিনী বাড়ির কাজ করত। বেশ সুখে তাদের দিন কাটছিল। গ্রামে ছিল এক লম্পট জমিদার, হর্ষবর্ধন বাড়ুজ্জে। জমিদার মশাই, এইবারের মতো খাজনা মকুব করে দেন। আপনি তো সবই জানেন, এইবারে খরার জন্য ভালো ফসল হয়নি। যেটুকু আছে সেটা যদি আপনি নিয়ে নেন, তাহলে বউ ছেলে নিয়ে না খেতে পেয়ে মরে যাব। দয়া করেন জমিদার মশাই। তোমাদের প্রতিবারের এক নাটক, আমি এর কিছু জানি না। দুদিনের মধ্যে আমার খাজনা চাই, না হলে আমি লোক পাঠিয়ে তোমার জমির সমস্ত ফসল কেটে আমার গোলায় তুলব। জমিদার এইভাবে গ্রামবাসীদের উপর অত্যাচার করত। মোহিনী একদিন বাজারে যাচ্ছিল। এমন সময় সেই জমিদারের নজর পড়ে মোহিনীর উপর। এরপর থেকে জমিদার মোহিনীকে পথে ঘাটে বিরক্ত করত। বেচারি মোহিনী এই ব্যাপারে বাবাকেও কিছু বলতে পারে না, কারণ তার বাবা খুব অসুস্থ। এর উপরে ওই কথা শুনে আর বেশি চিন্তা করে শরীরটা আরও খারাপ করবে বলে। মোহিনী রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় জমিদারের সাথে দেখা। এ মোহিনী, আমার তোমাকে খুব পছন্দ। তুমি আমাকে বিয়ে করবে? না জমিদার মশাই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তোমাকে আমি রানী করে রাখবো, তুমি খুব সুখে থাকবে। আমার আপনাকে পছন্দ নয়, আমি আপনাকে বিয়ে করব না। তুই আমাকে না বললি? তুই জানিস তোকে আমি জানে মেরে ফেলবো। তোর মতো লম্পটের থেকে আর কি বা আশা করা যায়? মোহিনী এই বলে ওখান থেকে চলে আসে। মোহিনী, তুই আমাকে অপমান করলি। বেশ, আমি এর শেষ দেখে ছাড়ব। অপমান সহ্য করতে না পেরে জমিদার ঠিক করে মোহিনীকে সে মারবে। সে বসে বসে ভাবে কি করে মোহিনীকে মারা যায়। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না মোহিনী। বাবা, তুমি বাড়িতে থাকো, আমি বাজার থেকে আসি। কোথাও যাবে না কিন্তু, তুমি এখন বিশ্রাম নাও। মাগো, তুমি বাড়িতেই থাকো, আমি একদম ঠিক আছি, আমি যেতে পারবো। আমি জানি তুমি কতটা ভালো আছো, তাই বলছি বাবা, তুমি শুয়ে থাকো, আমি বাজার থেকে আসি। এরপর মোহিনী বাজারে থলেটা নিয়ে বেরিয়ে যায়। সে বাজারে গিয়ে বাজার করে। বাজার থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। ফিরতে অনেকটা রাত হয়ে গেল। বাবা হয়তো খুব চিন্তা করছে। না, তাড়াতাড়ি পাচালাই। হঠাৎ রাস্তায় জমিদারের সাথে দেখা। শোনো মোহিনী, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আমি এখন তোমার কাছেই আসছিলাম। আমার সাথে আবার কি দরকার? তুমি বাজারে গেছো, তোমার বাজার থেকে আসতে দেরি হচ্ছে বলে তোমার বাবা তোমাকে খুঁজতে বেরিয়েছিল। আমাদের নদীর পাড়ে যে পুরনো কুয়োটা আছে, ওখানে তোমার বাবা অসুস্থ হয়ে পড়ে আছে। আমি ওনাকে দেখতে পেয়ে বসিয়ে দিয়ে এসেছি। তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সত্যি বলছো? আমি জানি সেই দিনকার ঘটনার পর তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না। আমি ওসব কথা অনেকদিন আগে ভুলে গেছি, তুমিও ভুলে যাও। এখন চলো আমার সঙ্গে। মোহিনীর এ পৃথিবীতে তার বাবা ছাড়া আর কেউ নেই, তাই মোহিনী তার বাবার অসুস্থতার কথা শুনে কোনো কিছু না ভেবেই জমিদারের সাথে যেতে লাগল। তারা সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার বাবা কোথায়? তোর বাবা এখানে কি করতে আসবে? মনে পড়ে তোর সেদিন আমকে তুই কেমন অপমান করে? সেই দিন থেকে আমি ঠিক করি যে তোকে আমি মেরে ফেলব। জমিদার পকেট থেকে একটা ছুরি বের করে। মোহিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মোহিনী তার কাছে কত কাকুতি মিনতি করে, কিন্তু জমিদার তার একটাও কথা শোনে না। জমিদার তাকে ছুরি মেরে দেয়। মোহিনী মারা যায়,
জমিদার তার মৃতদেহটা সেখানেই ফেলে দিয়ে চলে আসে। শিয়াল কুকুর তার দেহটা ছিঁড়ে ছিঁড়ে খায়। তারপর থেকে শুরু হয় বাকিপুর গ্রামের পুরনো কুয়োর আতঙ্ক। এক লাল শাড়ি পরা আত্মা, তার মুখে রক্ত, এলোমেলো চুল। এক অজানা ভয়ে শিহরিত হয় গ্রামবাসী, আর কুয়োর ধারে বাতাসে প্রতিধ্বনিত হয় সেই রাতের বেলায় কেউ আর সেই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে সাহস পায় না। অজানা ভয়ে থমকে থাকে চারপাশ। একটা জমিদার লোকমুখে শোনে যে নদীর কাছে যে পুরনো কুয়ো আছে সেখানে এখন ভূত দেখা যায়। এটা শোনার পর জমিদারের মনে ভয় বাসা বাঁধে। জমিদার ভাবে, এটা যদি মোহিনীর ভূত হয় তাহলে সে আমার ক্ষতি করবে। এই ভয়ে সে আগে থেকেই তান্ত্রিকের কাছে চলে যায়। বাবা, আমার পিছনে এক মৃত আত্মা পড়ে আছে। সে আমাকে বারবার মারার চেষ্টা করছে। আপনি কিছু একটা করুন বাবা। এই নে, এই তাবিজটা তোর কাছে রাখ। এটা তোর কাছে থাকলে কোনো মৃত আত্মা তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই এখন যা, আমার এখন সাধনা করার সময়। জমিদার বাড়িতে বসে আছেন, এমন সময় হঠাৎ মোহিনীর আত্মা তার সামনে হাজির হয়। মোহিনী তাকে মারতে যাবে, কিন্তু কোনো এক অদ্ভুত শক্তি তাকে তার কাছ পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। তুই যতই চেষ্টা করিস, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। যা যা, এখন থেকে যা। আমি আমার প্রতিশোধ পূরণ করবই। তুই কতদিন আমার হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখবি? এই বলে মোহিনীর আত্মা সেখান থেকে অদৃশ্য হয়। এরপর থেকে মাঝে মধ্যেই জমিদারকে মোহিনীর আত্মার সম্মুখীন হতে হয়। এই মোহিনীর ভূতের কিছু একটা করতে হবে। এ আমাকে শান্তিতে বাঁচতে দেবে না। জমিদার পরের দিন আবার সেই তান্ত্রিকের কাছে যায়। বাবা, সেই মৃত আত্মা তো আমার কোনোভাবেই পেছন ছাড়ছে না। আপনি এমন একটা কিছু করুন যাতে ওই আত্মা আর আমার সামনে না আসে। আজ রাতে আমি তোর বাড়িতে যাব। তোর বাড়ির সামনে আমি একটা যজ্ঞ করব, আর ওই অতৃপ্ত আত্মাকে বন্দী করব। তুই যা এখন। রাতে এলো তান্ত্রিক। সে যজ্ঞ শুরু করে। চারিদিকে জোরে বাতাস বইতে থাকে। ফিরিঙ্গি ভঙ্গি স্বাহা। সে মোহিনীর আত্মাকে আবাহন করে। মোহিনীর আত্মা এসে প্রকট হয়। আতার কি ভয়াবহ রূপ! তুই এর পিছনে পড়ে আছিস কেন? এ তোর কি ক্ষতি করেছে? ক্ষতি? ও আমার সব কিছু কেড়ে নিয়েছে। ও একদিন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আমি ওর প্রস্তাবে রাজি হইনি বলে ওই লম্পট জমিদার আমাকে নির্মমভাবে হত্যা করেছে। সব শুনে তান্ত্রিক জমিদারকে বলে, জমিদার, তুই আমাকে দিয়ে এ কি পাপ কাজ করাছিলি? আমি তোর কোনো সাহায্য করতে পারি। এই বলতে বলতে মোহিনী ঝাঁপিয়ে পড়ে জমিদারের উপর। মোহিনী তার প্রতিশোধ পূরণ করে। এখনো নাকি সেই নদীর ধারের পুরনো কুয়োর কাছে শোনা যায় মোহিনীর কান্না। পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।